স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ একজন বীরের নাম, যেই বীরের কোনো মৃত্যু নেই। তিনি বেঁচে থাকবেন বাংলার কোটি প্রাণের হৃদয়ে। অশেষ শ্রদ্ধা এবং সেই সাথে স্যালুট জানিয়ে শুরু করছি আমার আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ। আজ আকাশের মন খারাপ, হয়তো ভীষণ কাঁদবে সে। দেশ, জাতি এবং সেই সাথে একটি পরিবারের এত বড় শূন্যতায় হয়তোবা আজ আকাশেরও অনেক মন খারাপ। যখন থেকে এই নিউজটা আমি দেখেছি, তখন থেকে যেন নিজের প্রতি কন্ট্রোলটাই আমি হারিয়ে ফেলেছি। কেন জানি গত দুদিনের কাজগুলো যেমন অনেক বেশি এলোমেলো হয়েছে, এই ঘটনাটা ঠিক তেমনি আমার রাতের ঘুমটাও কেড়ে নিয়েছে। যখন এই খবরটা শুনেছিলাম আমার ছোট ভাইয়ের কাছে, মনে হলো যেন আকাশ ভেঙে মাথায় পড়েছে। এই মানুষটাকে তো কখনো আমি দেখিনি, না উনি আমার কোনো আত্মীয়। হয়তো সেই বিমান বাহিনীর সাথে আমার একটা মেলবন্ধন থাকার ফলে এই হৃদয়স্পর্শী ঘটনাটা বারবার আমাকে কাঁদাচ্ছে। গত দুদিন আমরা যখনই কোনো ফ্যামিলি আড্ডায় বসেছি, তখনই উনার কথা হয়েছে। ছোট ভাইয়ের সাথে যখন কথা বলছিলাম, অঝরে কেঁদেছে আমার ছোট ভাই তার কথা বলতে বলতে। আমার ভাই যখন ট্রেনিং অবস্থায় ছিল, তখন জাওয়াদ স্যার তার ট্রেনার হিসেবে ছিল, সেজন্যই হয়তোবা কষ্ট লাগা বা খারাপ লাগাটা এত বেশি। এ ধরনের মৃত্যুগুলো আমি আসলে কখনো মেনে নিতে পারিনি বা পারি না। আসলে আমাদের মেনে নেওয়া ছাড়াও তো কোনো উপায় নেই। ভাগ্যে এভাবেই মৃত্যুটা ছিল, এখানেই তার হায়াত শেষ ছিল, সেজন্যই হয়তোবা এই পরিণতি। বারবার যখন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ঢুকি, ওনার নিউজগুলো দেখি, বারবার অশ্রুসিক্ত হয়ে পড়ি। আমার গত দুদিনের মোনাজাতে উনার কথা বলতে আমার একবারও ভুল হয়নি। যতবার ফেসবুকে ঢুকেছি, উনার নিউজগুলো দেখতে দেখতেই মনে হয় যেন আমি ভেতর থেকে অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমি জানি আমার মতো আপনাদেরও একই অবস্থা। মৃত্যুর সংবাদটা শোনার পর আমি বলেছিলাম, এমন মৃত্যু যেন কারো না হয়। কিন্তু আবার পরক্ষণেই ভেবে দেখেছি, এমন মৃত্যু কয়জনের ভাগ্যে জোটে। পুরো দেশকে কাঁদিয়ে, পুরো জাতিকে কাঁদিয়ে তার এই প্রস্থান। ওনার মৃত্যু সংবাদ শোনার পর প্রত্যেকটা মানুষের এত বেশি দোয়া, এত বেশি ভালোবাসা। আসলে এমন মৃত্যু কয়জনের ভাগ্যে জোটে বলুন তো? পরপারে যেখানেই থাকুক, ভালো থাকুক। ওনার সন্তানদের এবং স্ত্রী এবং সেই সাথে মমতাময়ী মা এবং বাবা, পুরো পরিবারকে এই শোক সইবার শক্তি দিক আল্লাহ। আমরা হয়তো ১ সপ্তাহ, ১ মাস এরপরে ভুলে যাব, বা এখন যেমনভাবে কষ্টটা লাগছে সেই কষ্টটা তখন আর এভাবে লাগবে না। কিন্তু এই পরিবারের সেই হারানোর ক্ষতটা বয়ে বেড়াতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। এবার চলে আসি আমার আজকের দিনের কাজকর্মে। দুপুরবেলা সিজদাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মা আমার জন্য ছোট মাছের চচ্চড়ি এবং সেই সাথে পাট শাক ভাজি দিয়ে গিয়েছিল, যেটা সকালবেলায় রান্না করা হয়ে গিয়েছে। আমি যখন নাস্তা করি তখন দেখা যায় যে আমার মায়ের রান্না অর্ধেক শেষ হয়ে যায়। আর আমার মায়ের বাসায় কিন্তু বাজারটা দেখা যায় যে ৩-৪ দিন পরপরই করা হয়। একটু তাজা মাছ মাংস এবং সেই সাথে সবজি খেতে ভালো লাগে। আকাশের কিন্তু এই রোদ, এই বৃষ্টি অবস্থা। ওয়েদার আপডেটে বা ফোকাসে প্রায় বৃষ্টির খবর পাওয়া গেলেও আকাশে কিন্তু এর ছিটেফোঁটার রেশও দেখা যাচ্ছে না। আর এবারে কিন্তু আমরা একটা আচার বানাবো। এটা হচ্ছে কোনো প্রকার চুলায় দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটা হয়ে যাবে। কম বেশি হয়তোবা এই আচারটার আমরা নাম শুনেছি এবং খেয়েও থাকি। এটা হচ্ছে কাঁচা আমের ঝুরি আচার। আর এখানে যে পরিমাণ আম, সেই পরিমাণে পেঁয়াজ কুচি করে সেটাতে একটু হলুদ মাখিয়ে রোদে দেওয়া হয়েছিল। শুকনো আমগুলোকে একটা বয়ামে ভরে নিয়ে এবারে কিছু মশলা করে নেওয়া হয়েছে। এখানে আছে দেশি রসুন থেতো করা, সেই সাথে আছে সরিষা বাটা, আর যে গুঁড়ো মশলাটা দেখছেন এখানে আছে পাঁচফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়া। মা সবসময় দেখা যায় যে মশলাগুলোকে দেখা যায় আমের ভেতর দিয়ে এরপরে গরম তেল দিয়ে দেন, কিন্তু এবারে একটু অন্যভাবে করছি। মা এবারে একটু রসুনগুলোকে এবং সেই সাথে যে মশলাগুলো আছে সেই সাথে আর একটু লবণ আর অবশ্যই দিতে হবে ভিনেগার। এগুলোকে ৫ মিনিট একটু তেলে দিয়ে নিচ্ছেন, জাস্ট গরম করে নেয় আর কি। অনেকেই কিন্তু দেখছি যে এই আমটা একদম কুচি করে জাস্ট মশলা এবং তেল দিয়ে সংরক্ষণ করা হচ্ছে কাঁচা অবস্থায়। কোনো প্রকার ভিনেগার দিচ্ছে না। তবে আমি যতদূর জানি যে ভিনেগার না দিলে বেশ অনেক দিন ধরে কিন্তু সংরক্ষণ করা কঠিন হয়ে যাবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন খুব বেশি ভাজা হয়ে না যায়, তাহলে কিন্তু দেখা যায় যে পাঁচফোড়নটা রয়েছে বা সরিষাটা বিশেষ করে এটা কিন্তু একটু তেতো হয়ে যাবে। জাস্ট ৫ মিনিট এটাকে নাড়াচাড়া দেওয়ার পর দেখুন একদম ফেনাটাও কমে এসেছে। এরপরে কিন্তু আমরা চুলাটাকে একদম অফ করে দিয়েছি।
আমরা যে জারে আচারটা ভরেছিলাম অর্থাৎ শুকনো আমগুলো রেখেছিলাম সেটাতে এই তেলগুলো দিয়ে দিচ্ছি। প্রতি বছরই আমার মা যে আচারই করেন না কেন এই আচারটা উনি করেই থাকেন। আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই আচারের টেস্টটা। খিচুড়ি খাওয়া হবে আর সেই সাথে আমের ঝুরি আচার থাকবে না সেটা কিন্তু হতেই পারে না। আর এই আচারের মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সরিষার তেল। সবসময় দেখা যায় আচারটা রয়ে গিয়েছে কিন্তু তেলটা খাওয়া হয়ে গিয়েছে। সেজন্যই মা একটু বেশি পরিমাণেই তেল দিয়ে রাখেন। আর এবারে আরও কিছু সরিষার তেল গরম করা হয়েছে। তেলটা যেহেতু অনেক বেশি গরম তাই একটা স্পুন এখানে দেয়া হয়েছে। এতে করে কিন্তু দেখা যায় যে কাচের জার বা বয়াম অনেক সময় ফেটে যায়। এটা ফেটে যাবে না। অতিরিক্ত গরমটা এই স্পুন শুষে নিবে। এরপরে জাস্ট ১০ থেকে ১২ দিন পরেই কিন্তু এটা খাওয়ার যোগ্য হয়ে যাবে বা এখনও চাইলে খাওয়া যায়। আমরা তো এত সময় কখনোই আচারের জন্য দিই না। শুধু মনে হতে থাকে এটা আমরা কখন খাবো, কখন খাবো? আচার মেশানোর দৃশ্যটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেমন যেন একটা লোভনীয় ব্যাপার। আর এদিকে সন্ধ্যের নাস্তায় আরও একটা লোভনীয় খাবার আজকে তৈরি করব। যে খাবারটা বানাচ্ছি সেটার জন্য প্রথমেই তৈরি করে নিচ্ছি হোয়াইট সস। আর আজকের সন্ধ্যের নাস্তাটা কিন্তু একদম যৌথ প্রযোজনায়। কেন? আজকে হোয়াইট সস তৈরি করতে সাহায্য করছে সিজদার বাবা। আর অন্যান্য যে রান্নাবান্নাগুলো রয়েছে অর্থাৎ এটার যে অন্য পার্টগুলো রয়েছে তখন কিন্তু হেল্প করেছে সিজদার ফুপি। আর আজকে আসলে বানাচ্ছি চিকেন লাজানিয়া। রেস্টুরেন্টে কিন্তু প্রায়ই আমরা চিকেন লাজানিয়াটা খেয়ে থাকি, তবে দেখা যায় যে সেটা একটু বেশি এক্সপেন্সিভ আর দামের তুলনায় পরিমাণটা খুবই কম। তাই পকেটের টাকা সব চলে গেলেও মনটা কিন্তু ভরে না। এই ধরনের খাবারগুলোকে আমি সবসময় চেষ্টা করি বাসায় একটু বেশি পরিমাণে বানিয়ে নিতে। বাসায় আসলে তৈরি করলে কিন্তু খুবই কম খরচে বেশ অনেক বেশি পরিমাণে বানানো যায়। যেমন আমি আজকে যে পরিমাণে চিকেন লাজানিয়াটা বানাচ্ছি সেটার মার্কেট প্রাইস বা দোকানের প্রাইস যদি আমি হিসাব করি প্রায় ২,০০০ টাকার বেশি পড়বে। তবে আমি কিন্তু এটাকে বানিয়েছিলাম জাস্ট ৳৭০০ খরচ করে। আর লাজানিয়া বানানোর জন্য কিন্তু কিছু শীট প্রয়োজন হয়। তবে শীট না থাকায় আমি এগুলোকে কিন্তু ব্রেড দিয়ে বানিয়ে নিচ্ছি। জাস্ট ব্রেডের সাইডগুলো কেটে আমি একটু বেলুন দিয়ে এগুলো চিকন করে বেলে নিচ্ছি। হোয়াইট সসটা যখন করেছিলাম তখন সেখানে দিয়েছি বাটার। বাটারে দিয়েছিলাম ২ চামচ ময়দা। সেই সাথে দিয়েছি লবণ, অরিগ্যানো এবং গোলমরিচের গুঁড়া। হোয়াইট সস তৈরি করাটা কিন্তু অনেক বেশি সহজ এবং শুধুমাত্র লাজানিয়া নয়, স্যান্ডউইচ সহ অন্যান্য অনেক খাবারে কিন্তু স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয় এই হোয়াইট সস। এবার চিকেনটা রেডি করে নেবার পালা। এখানে আমি দিয়েছি অয়েল, সেখানে দিয়েছিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দিব আদা বাটা এবং সেই সাথে রসুন বাটা। আর এবারে কিন্তু চলে এসেছে নীর। সিজদার বাবাকে পাঠিয়ে দিয়েছি সিজদাকে একটু দেখভাল করে রাখার জন্য। আর এখানে আমি প্রায় 1/2 কেজি পরিমাণ মুরগির সলিড পিস কিমা করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আরকি। আমার বাসায় এই খাবারটা সবাই খুব বেশি পছন্দ করে তাই একটু বেশি পরিমাণে বানাতে হয়। আপনারা চাইলে কম ইনগ্রিডিয়েন্টসে বানাতে পারেন। আর এখানে দিয়েছি ৪ থেকে ৫ টা টমেটো বাটা। টমেটোর যে ক্যান আকারে পাওয়া যায় পিউরিটা সেটাও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর সেই সাথে দিব শুকনা মরিচের গুঁড়া আর অবশ্যই দিব অরিগ্যানো এবং অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া। অরিগ্যানো এবং গোলমরিচ এই দুটো জিনিস আমি একটু বেশি পরিমাণে দেই কারণ আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এবারে দিচ্ছি টমেটো সস। আরেকটা জরুরি উপকরণ সেটা হচ্ছে ক্যাপসিকাম কুচি, সেটাও দিয়ে নিয়েছি। আমার এখানে চিকেন কিমাতে অনেক বেশি পানি ছিল তাই সেই পানিতে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে কিন্তু অল্প পরিমাণে পানি দিয়েও এটাকে রান্না করে নিতে পারেন। একটু গ্রেভি অবস্থায় আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এবারে লেয়ারগুলো তৈরি করে নেবার পালা। সবার প্রথমে আমি দিয়ে নিচ্ছি যে হোয়াইট সসটা বানিয়েছিলাম সেটার একটা ছোট্ট করে লেয়ার। আর এটাতে এরপরে আমি ব্যবহার করব যে ব্রেডগুলো আমি প্রসেস করে রেখেছি সেই ব্রেডের পিসগুলো। লাজানিয়া বানাতে কিন্তু বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে এটা খেতে এত বেশি মজা যে ঝামেলাপূর্ণ হলেও এটা বারবার খেতে এবং বানাতে ইচ্ছে করে। আর পরিবারের সবাই যখন এত তৃপ্তি নিয়ে একটা খাবার খায়, এত পছন্দ করে, তখন আসলে কোনো কিছুকে ঝামেলা মনে হয় না। তো আমি এখানে মাংসের লেয়ারটা দেওয়ার পর উপরে দিয়ে নিয়েছিলাম একটু মোজারেলা চিজ। আবারও এখানে ব্রেডের স্লাইসগুলো দিয়ে নিচ্ছি এবং দিয়ে নেব সেই মাংসের যে কিমাটা রান্না করেছি সেটার লেয়ারটা।
তার উপরে আবারও ছড়িয়ে দিব মোজারেলা চিজ। চিজটা আসলে আমি বেশ আগেই এটাকে গ্রেট করে রেখেছিলাম, তার জন্য এরকম হয়ে গিয়েছে। আপনারা একটু শক্ত থাকা অবস্থাতেই যদি গ্রেট করে নেন তাহলে দেখতে কিন্তু অনেক ঝুরঝুরে লাগবে। এটাতে যত বেশি আসলে মাংসের কিমা দিবেন খেতে তত বেশি মজা লাগবে, আর যত বেশি লেয়ার হবে খেতে কিন্তু ততই বেশি মজা লাগে। আর এটা হচ্ছে আমার একদম লাস্ট লেয়ার, একদম ভরপুর মাংসের একটা লেয়ার দিয়েছি। আর এরপরে বাকি যে হোয়াইট সসটা রয়েছে সেটার সম্পূর্ণ লেয়ারটা আমি দিয়ে দিব। হোয়াইট সসে কিন্তু আমি এটা গ্রেভি করার জন্য পাউডার মিল্ক মিশিয়ে, পানিতে মিশিয়ে আর কি, তারপরে দিয়েছিলাম, যেটা বলতে একদমই ভুলে গিয়েছি। আর খুব সহজে কিন্তু জমাট বেঁধে যায় এই হোয়াইট সস। সেজন্য একটু আ গ্রেভি অবস্থায় রান্না করলে পরে দেখা যায় যে যখন ঠান্ডা হয়ে যায় তখন আর খুব বেশি জমাট বেঁধে যায় না। আর তার উপরে একদম ভরপুর মোজারেলা চিজ দিয়ে আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। এর আগে আমি 180 ডিগ্রিতে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এরপর এটাকে আমি 20 মিনিটের জন্য বেক করেছি। চাইলে চুলাতেও দিতে পারেন। আমরা হয়তো অনেকে কেক বানিয়ে থাকি চুলায়। ঠিক সেই প্রসেসেই কিন্তু এটা বানাতে হয়। এবারে কেটে খুব সুন্দর করে সবার জন্য আমি এটা সার্ভ করে নিচ্ছি। তো খুবই সহজে তৈরি হয়ে গেল ইটালিয়ান একটা মজাদার খাবার, চিকেন লাজানিয়া। আপনাদের কাছে এই রেসিপি এবং আজকের ব্লগ যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো বিদায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।